একজন মানুষ যখন ভাঙে তখন শব্দ করে নয়, নীরবেই টুকরো টুকরো হয়ে যায়। ইলমা বেহরৌজের পদ্মজা সেও ঠিক তেমনই। তার মুখে না বলা অনেক কিছু জমে আছে, আর আজ 20তম পর্বে সে একটু একটু করে সেই নীরবতা ভাঙে। আমি রোকসানা তোমাদের নিয়ে চলেছি সেই নিঃশব্দ ভাঙনের গভীরে, রোকসানাস লাইফ ক্যানভাসে, যেখানে প্রতিটি পর্ব এক একটি অনুভূতির ক্যানভাস, আর পদ্মজা আমাদের চোখের জল হয়ে ওঠে। চলো এবার একসাথে হাঁটি তার পাশে। পর্ব 20। আজ যেন শুধু মোড়ল বাড়ির মাথার উপরে সূর্য উঠেছে। সকাল থেকে আত্মীয় আপ্যায়নের প্রস্তুতি তোড়জোড় চলছে। সবাই ঘেমে একাকার, বাড়ির প্রতিটি মানুষ ব্যস্ত। মোর্শেদ হিমেল ও প্রান্তকে নিয়ে বাজার করে ফিরছেন সূর্য ওঠার মাথায়। লাহারি ঘরের পাশে বড় উনুন করা হয়েছে। সাধারণ চালের পরিবর্তে সুগন্ধি কাটারি ভোগ সিদ্ধ চালের ভাত রান্না করা হয়েছে। ফিরনি রাজহাঁসের মাংস রান্না হচ্ছে। বাড়ি জুড়ে রমরমা ব্যাপার। একদিন আগের ঘটনা ধামাচাপা পড়েছে 95 ভাগ। ছোট ছোট দরিদ্র ছেলেমেয়েরা খাবারের ঘ্রাণ পেয়ে ছুটে এসেছে মোড়ল বাড়ি। সবার মধ্যেই নতুন উত্তেজনা, নতুন অনুভূতি। শুধু পূর্ণা এখনও সেদিনের ঘটনা থেকে বেরোতে পারছে না। চিত হয়ে শুয়ে আছে ঘরে। পদ্মজা মঞ্জুরা আর শিউলির মাকে কাজে সাহায্য করছিল। হেমল তার ধমকে ঘরে পাঠিয়ে দেন। পদ্মজা ঘামে ভেজা কপাল মুছতে মুছতে ঘরে প্রবেশ করে। পূর্ণার দু চোখ জলে নদী। পদ্মজা বিছানার ওপর পা তুলে বসল। পূর্ণা পদ্মজার উপস্থিতি টের পেয়ে হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে বলল, চোখের জল কি শেষ হয় না? পূর্ণা নিরুত্তর। পদ্মজা অভিজ্ঞ স্বরে বলল, দেখ পূর্ণা, এসব মনে রাখলে তোরই ক্ষতি। দেখছিস না আমি একদিনের ব্যবধানে সব ভুলে হবু শ্বশুরবাড়ির মানুষদের জন্য রান্না বান্না করছি। তুইও ভুলে যা, তোর বন্ধুরা আসছে, তুই নাকি তাদের ধমকে দিয়েছিস। এটা কিন্তু ঠিক না। পূর্ণা পদ্মজার দিকে তাকালো, দৃষ্টি ভীষণ শীতল। পদ্মজাকে বলল, সত্যি ভুলতে পেরেছ আপা? পদ্মজা সঙ্গে সঙ্গে উত্তর দিল, ভুলিনি, কিন্তু সহ্য করতে পেরেছি। তোর মতো চোখের জল অপাত্রে ঢালছি না। পূর্ণা উঠে বসে একটা বালিশ বুকে জড়িয়ে ধরে দায়সারাভাবে বলল, তুমি অনেক শক্ত আপা, আমি খুব দুর্বল, আমি ভুলতে পারছি না। পদ্মজা আর এই বিষয়ে কথা বাড়ালো না। পূর্ণার গা ঘেঁষে বসে ফিসফিসিয়ে বলল, গতকাল রাতে কি হয়েছে জানিস? কি হয়েছে? পদ্মজা চারিদিকে চোখ বুলিয়ে বলে, তোর নায়ক ভাইয়ের চিঠি আম্মার হাতে পড়েছে। পূর্ণা আতকে উঠে বলল, সে কি? কখন? কিভাবে? আর বলিস না, সেদিন তুই নানা বাড়ি ছিলি, তখন চিঠি দুটো বের করেছিলাম, বারান্দার ঘরে বালিশের নিচে রেখে দিই, আর মনে নেই। এরপরে অঘটন ঘটে। এরপর দিন বিচার বসলো, চিঠির কথা ভুলেই গেলাম। বারান্দার ঘরে ছিলাম রাতে, তবুও মনে পড়েনি। আর আম্মা পেয়ে গেল। উত্তেজনা ভয়ে পূর্ণার গলা শুকিয়ে গেছে। প্রশ্ন করলো, আম্মা কি বলেছে? পদ্মজা ঠোঁট দুটো উল্টিয়ে কি যেন ভাবে, এরপর ব্যথিত স্বরে বলল, তেমন কিছুই না, এজন্যই আরও ভয় হচ্ছে। কিছুই না? কখন হলো এসব? জিজ্ঞাসা করেছে। আমি বললাম, তুমি যা বলবে তাই হবে। এরপর আম্মা অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিল, তারপর বলল, ঘুমো গিয়ে। শেষ। দুই বোন একসাথে চিন্তায় পড়ে গেল। কপাল ভাঁজ করে কিছু ভাবতে শুরু করে। পূর্ণা বলল, আম্মা তোমার মুখ দেখে বুঝে গেছে তুমি লিখন ভাইকে ভালোবাসো না। পদ্মজা অন্যমনস্ক হয়ে বলল, মনে হয়। পূর্ণা খুব বিরক্তি নিয়ে বলল, লিখন ভাই এত সুন্দর, তোমাকে এত ভালোবাসে, তবুও কেন ভালোবাসোনি আপা? লিখন ভাইয়ের চিঠি তো ঠিকই সময় করে করে পড়তে, বিয়ে করতে কি সমস্যা? আম্মা দিলে তো করবই, সমস্যা নেই। তোমার এই ন্যাকামোর কথা আমার ভালো লাগে না আপা। পদ্মজা হেসে ফেলল পূর্ণার রেগে কথা বলা দেখে। পদ্মজা পূর্ণার এক হাত মুঠোয় নিয়ে বলল, গতকাল রাতে আম্মা আব্বার প্রতি ভালোবাসাটা আমাকে বলেছে। প্রথম দেখেই নাকি আপন আপন লেগেছিল। আব্বার জন্য আম্মা দিনকে রাত, রাতকে দিন মানতেও রাজি ছিলেন, এতটা ভালোবাসতেন। আমার তেমন কোনো অনুভূতি হয়নি তোর নায়ক ভাইয়ের জন্য। প্রথম প্রথম কোনো পুরুষের চিঠি পেয়েছিলাম, সব কিছু নতুন ছিল, তাই একটা ঘোর নিয়ে নতুন অনুভূতির সাক্ষাৎ পাচ্ছিলাম। আম্মার ভালোবাসার কথা শোনার পর থেকে মনে হচ্ছে আমি ওনাকে ভালোবাসিনি, সবটা মোহ ছিল, দূরে যেতেই উড়ে গেছে। তবে উনি খুব অসাধারণ একজন মানুষ। আম্মা ওনার হাতে তুলে দিলে আমাকে কোনো ভুল হবে না। কিন্তু এটা এখন কল্পনাতীত, পরিস্থিতি পাল্টে গেছে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। পদ্মজার এত কথা উপেক্ষা করে পূর্ণা কটমট করে বলল, তোমার কি কালা চাঁদরে দেখলে আপন আপন লাগে? পদ্মজার চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করলো, কালা চাঁদকে? পূর্ণা মিনমিনিয়ে বলল, তোমার হবু জামাই। এরপরই গলা উঁচিয়ে বলল, আমিও কালা জানি, কিন্তু আপা তোমার জন্য লিখন ভাইয়ের মতো সুন্দর জামাই দরকার। পদ্মজা এক হাত কপালে চাপড়ে বলল, এখনও লিখন ভাই? যা, তোর সাথে তোর নায়কের বিয়ে দিয়ে দেব। এখন আয়, ঘর থেকে বের হ।
মুক্তা, সোনামণি, রোজিনা আসছে, তোর সাথে কথা বলবে, আয় বলছি আয়। পূর্ণাকে টেনে নিয়ে বের হলো পদ্মজা। সূর্য মামার রাগ কমেছে। মোড়ল বাড়ির মাথার ওপর থেকে দূরে গিয়ে দাঁড়িয়েছে। সদর ঘর ভর্তি মানুষ। হাওলাদার বাড়ির বউদের গ্রামবাসী শেষবার তাদের বিয়েতেই দেখেছে, আবার দেখার সুযোগ হওয়াতে দল বেঁধে মানুষ এসেছে। লোকমুখে শোনা যায় হাওলাদার বাড়ির মেয়ে বউদের সারা অঙ্গে সোনার অলংকার ঝলমল করে। মগা মদন সহ আরও দুজন ভৃত্য মোড়ল বাড়ির গেইটে দাঁড়িয়ে বাড়ি পাহারা দিচ্ছে। পদ্মজাকে শাড়ি পরাচ্ছেন হেমলতা। পদ্মজা এর আগে কখনো শাড়ি পরেনি। পূর্ণা প্রেমা ছোট হয়েও পড়েছে। পদ্মজার কখনো ইচ্ছে করেনি, তাই সে হেমলতাকে বলল, প্রথম শাড়ি তুমি পরাবে আম্মা। শাড়ি পরানো শেষে চোখে কাজল এঁকে দেন, ঠোঁটে লিপস্টিক দিতে গিয়েও দিলেন না। মাথার মাঝ বরাবর সিথি করে চুল খোপা করাতেই পূর্ণা ছুটে আসে, হাতে শিউলি ফুলের মালা। হেমলতা মৃদু ধমকের স্বরে বললেন, এতক্ষণ লাগে? হেমলতার কথা বোধহয় পূর্ণার কানে গেল না। পূর্ণা চাপা উত্তেজনা নিয়ে বলল, আল্লাহ, আপারে কি সুন্দর লাগছে। পদ্মজার লজ্জায় মিয়ে গেল, চোখে মুখে লাল আভা ছড়িয়ে পড়ে। হেমলতা পদ্মজার খোপায় ফুলের মালা লাগিয়ে দিয়ে বললেন, শুধু রূপে চারিদিকে আলোকিত করলে হবে না, গুণেও তেমন হতে হবে। পদ্মজা বাধ্যের মতো মাথা নাড়ল। তখন হুড়মুড়িয়ে সেখানে উপস্থিত হলো লাবণ্য। দৌড়ে এসে পদ্মজাকে জাপটে ধরে এক নিঃশ্বাসে বলেও ফেলল, আল্লাহ পদ্ম, তুই আমার ভাবি হবি? আমার বিশ্বাসই হইতেছে না, মনে হইতেছে স্বপ্ন দেখতেছি। ইয়া মাবুদ, শাড়িতে তোরে পরি লাগতেছে, বাড়ির সবাই ফিট খাইয়া যাইব দেখিস। পদ্মজা কি বলবে ভেবে পেল না, শুধু হাসলো। হেমলতা পদ্মজার মাথার ঘুমটা টেনে দেন। লাবণ্যকে বলেন, তোমার সইকে নিয়ে যাও। পদ্মজা হেমলতার হাতে হাত রেখে অনুরোধ করে বলল, আম্মা তুমি আসো। হেমলতা হাসেন। পদ্মজার মাথায় এক হাত রেখে বলেন, কয়দিন পর থেকেই এরাই তোর আপন, মা পাশে থাকবে না? পদ্মজার চোখ দুটো ছলছল করে ওঠে। ছলছল চোখ নিয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। পদ্মজাকে নতুন বউ রূপে দেখে হেমন্তার বুকে ঝড় বইছে। মেয়েটা কয়দিন পর আলাদা হয়ে যাবে। 2 মাস আগে হলে তিনি 7 রাজার ধনের বিনিময়েও মেয়ের বিয়ে দিতেন না। আমি আসছি। লাবণ্য, যাও তো, নিয়ে যাও। পূর্ণা, তুইও যা। লাবণ্য পদ্মজাকে নিয়ে যায়। পদ্মজার বুক ধরফর করছে। মায়ের যেন কি হয়েছে। সে পিছন ফিরে তাকায়, সাথে সাথে হেমলতা অন্যদিকে ঘুরে তাকান। চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। তিনি দ্রুত মুছেন। সদর ঘর কোলাহলময় ছিল। পদ্মজা ঢুকতেই সব চুপ হয়ে গেল। লাবণ্য পদ্মজাকে ছেড়ে ভারী আনন্দ নিয়ে বলল, আম্মা, কাকিম্মা, ভাবি, আপারা, এই যে পদ্মজা, আমার নতুন ভাবি। পদ্মজা চোখ তুলে তাকালো। অলংকারে জলজল করা 5 জন নারীকে দেখে যেন চোখ ঝলসে গেল তার। সবাই তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। পদ্মজা চোখ নামিয়ে ফেলল। তখন কোথা থেকে আবির্ভাব হলো আমিরের। সদর দরজার মুখেই দাঁড়িয়েছিল পদ্মজা। পদ্মজাকে দেখে থমকে গেল সে। পদ্মজার পরনে খয়েরি রঙের জামদানি শাড়ি। শাড়িতে কোনো মেয়েকে এত সুন্দর মনে হতে পারে এর আগে অনুভব করেনি আমির। আমিরের লজ্জা খুব কম। সে উপস্থিত গুরুজনদের উপেক্ষা করে পদ্মজাকে বলল, মাশাল্লাহ, দিনের বেলা চাঁদ উঠে গেছে। লজ্জায় পদ্মজার রাগে রাগে কাঁপন ধরে। এত লজ্জাহীন মানুষ কি করে হয়? আমিরের মা ফরিনা ধমকের স্বরে বলেন, বাবু, এন্নে বয় আয়সা। আমির পদ্মজাকে দৃষ্টি স্থির রেখে মায়ের পাশে গিয়ে বসলো। হেমলতা সদর ঘরে প্রবেশ করতেই আমির ধর ফরিয়ে উঠল। ছুটে এসে হেমলতার পা ছুঁয়ে সালাম করলো। হবু শাশুড়ির প্রতি আমিরের এত দরদ দেখে ফরিনা খুব বিরক্ত হলেন। পাশ থেকে ফরিনার যা আমিনা ফিসফিসিয়ে বলেন, মেয়ের রূপ আগুনের হুলকা, বাবু এবার হাতছাড়া হইল বলে। আমিনার মন্ত্র ফরিনার মগজ ধুলাই করতে পারল না। পদ্মজার রূপে তিনি মুগ্ধ। আমির কালো বলে তিনি ছোট থেকে আমিরকে বলতেন, বাবু, তোর জন্যে চান্দেল্লাহান বউ আনাম। আর সেই কথা রক্ষার পথে। তিনি শুধু পছন্দ করছেন না, শাশুড়ির প্রতি আমিরের এত দরদ। কি দরকার ঝাঁপিয়ে পড়ে পায়ে ধরে সালাম করার? আমির হেমলতাকে ভক্তির সাথে প্রশ্ন করলো, ভালো আছেন? হেমলতা মিষ্টি করে হেসে বলেন, ভালো আছি, যাও গিয়ে বসো। আমির বাধ্যের মতো মায়ের পাশে গিয়ে বসলো। মজিদ মাতব্বর মোর্শেদের সাথে বাইরে আলোচনা করছেন। আর কোনো পুরুষ আসেনি বাড়িতে। তারা বিয়ের আয়োজনে ব্যস্ত। মুহূর্তে পদ্মজার সারা অঙ্গ সোনার অলঙ্কারে পূর্ণ হয়ে উঠল। রূপ বেড়ে গেল 1,00,000 গুণ, যার কোনো সীমা নেই। যার সাথেই পদ্মজা কথা বলছে সেই এগিয়ে এসে বালা নয়তো ধার পরিয়ে দিয়েছে। কি অবাক কাণ্ড! সবাই আড্ডা দিচ্ছে। পদ্মজা চুপ করে বসে আছে। কেউ কিছু প্রশ্ন করলে উত্তর দিচ্ছে। লাবণ্য একজনকে উদ্দেশ্য করে বলল, রানী আপা, বাড়ির পিছনে যাইবা? রানী খুশিতে গদগদ হয়ে বলল, যাব। তার খুশির কারণ লাবণ্য কিছুটা ধরতে পেরেছে। রানীর একজন প্রেমিক আছে, তাই শুধু সুযোগ খুঁজে দেখা করার।
যেখানেই দাওয়াত পড়ে সেখানেই তার প্রেমিকের উপস্থিত হয়। লাবণ্য সবার কাছ থেকে অনুমতি নিয়ে পদ্মজা, পূর্ণা, রানীকে নিয়ে বাড়ির পিছনে আসে। রানী বাড়ির পিছনে এসেই ঘাটের দিকে ছুটে যায়। একটা নৌকা এসে ভিড়ে। নৌকায় কে ছিল দেখা যায় না। রানী নৌকায় উঠে পড়ে। কারোর সাথে বিরতিহীনভাবে কথা বলছে শোনা যায়। পূর্ণা লাবণ্যকে প্রশ্ন করলো, লাবণ্য আপা, রানী আপা কার সাথে কথা বলে? আব্দুল ভাইয়ের সাথে। কোন আব্দুল? যার কথা ভাবছিস? কথা শেষ করে লাবণ্য চোখ টিপল। পূর্ণা অবাক হয়ে বলল, মাস্টারের সাথে? লাবণ্য হাসে। রানী এগিয়ে আসে। লাবণ্য বলে, কথা শেষ? চইলে গেছে। রানী পদ্মজার দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ, তুমি এত সুন্দর, আমার কোলে নিয়ে আদর করতে মন চাইতেছে। পদ্মজা মুচকি হেসে বলল, আপনি খুব শুকনা, আমাকে কোলে নিতে পারবেন না। শুকনা হইতে পারি, শক্তি আছে। রানীর কথা বলার ঢঙে সবাই হেসে উঠল। পূর্ণা আমিরকে দেখে পদ্মজার কানে কানে বলল, আপা, তোমার কালাচাঁদ আসছে। পদ্মজা পূর্ণাকে চোখ রাঙিয়ে বলল, কী সব কথা? ওনার বোনরা আছে। লাবণ্য, রানী যা এখান থেকে। আমিরের আদেশ শুনে রানী লাবণ্য খুব বিরক্ত হলো। রানী কাঁদো কাঁদো হয়ে বলল, দা ভাই, থাকি না। আমির চোখ রাঙিয়ে তাকালো, ধমকে সরে বলল, যেতে বলছি যা। লাবণ্য বিরক্তিতে ইস বলে পদ্মজাকে বলল, আয় এখান থেকে যাই। পদ্মজা থাকুক, তোরা যা। আমিরের কথা শুনে বেশি চমকালো পদ্মজা। লাবণ্য ফোঁস করতে করতে বলল, কেন কেন? পদ্মজা, পূর্ণা অন্যদিকে ফিরে আসে। আমির দৃষ্টি কঠোর করাতেই লাবণ্য রানী চলে গেল। পূর্ণা চলে যেতে চাইলে পদ্মজা পূর্ণার হাত চেপে ধরে। পূর্ণা পদ্মজার হাত ছাড়িয়ে ধীর কণ্ঠে বলল, একা থেকে তোমার কালাচাঁদের ভালোবাসা খাও। ছি। পূর্ণা ছুটে গেল। আমির পদ্মজার পাশে এসে দাঁড়াতেই পদ্মজা বলল, বিয়ের আগে গুরুজনদের না জানিয়ে এভাবে একা কথা বলা ঠিক নয়। কি হবে? পদ্মজা কিছুক্ষণ নীরব থেকে বলল, কলঙ্ক লাগবে। আর কি বাকি আছে? পরিণাম না বাড়ালেই ভালো। পদ্মজার কথা বলতে একটুও গলা কাঁপেনি। বাড়ির ভেতর চলে আসার জন্য পা বাড়াতে আমির পদ্মজার এক হাত থাবা দিয়ে ধরে আবার ছেড়ে দিল। পদ্মজা ছিটকে দূরে সরে গেল। আমির বলল, তুমি সত্যি একটা পদ্মফুল পদ্মবতী। এজন্যই লিখন ছাড়ার মতো সুদর্শন যুবক তোমার প্রেমে পড়েছে। দেখা হওয়ার পর এই প্রথম পদ্মজার চোখ তুলে তাকালো। পরপরই চোখের দৃষ্টি সরিয়ে ছুটে বাড়ির ভেতর চলে গেল। আমির অনেকক্ষণ সেখানে দাঁড়িয়েছিল। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। এবার আত্মীয়র বিদায়ের পালা। যাওয়ার পূর্বে লাবণ্য একটা কাগজ পদ্মজার হাতে গুজে দিয়ে বলল, দা ভাই দিছে। ঘুমাবার আগে পদ্মজা কাপা হাতে কাগজটির ভাঁজ খুলল। কাগজটিতে যত্ন করে লেখা, সারা অঙ্গ কলঙ্কে ঝলসে যাক, তুই বন্ধু শুধু আমার থাক। এই ছিল 20তম পর্বের শেষ। পদ্মজার গল্প যেন একটা নদী, বাইরে শান্ত অথচ ভেতরে টানাপোড়েনের স্রোত। এই পর্বে আমরা সেই স্রোতের ছায়া দেখলাম, শুনলাম তার ভাঙা স্বর। কিন্তু গল্পটা এখানে শেষ না। যদি গল্পটা তোমার ভালো লেগে থাকে তাহলে রোকসানাস লাইভ ক্যানভাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের পর্বে পদ্মজার চোখে আরও কিছু অদেখা জীবন নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।